আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন। আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তোমাকে পেতে চাই সিজন 2 পর্ব 7। এতদিন পর ওরা দুজন দুজনকে কাছে পেয়ে কি করবে সেটা কেউই ডিসাইড করতে পারছে না। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ঈশা বলল, একটা কাজ করলে হয় না? আগের মতো তুমি আমায় কবিতা পড়ে শোনাবে আর আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে শুনবো। আমার মাথায় হাত বুলিয়ে দেবে আগে যেমন দিতে। ঐশী: আচ্ছা তাই হবে। ঐশী একটা কবিতার বই নিয়ে এসে সোফায় বসলো। ঈশা ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঐশী কবিতা পড়তে শুরু করে। অনন্ত প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে, শতবার জনমে জনমে, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির জননী। ভেদিয়া তোমার মূরতি এসে চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়েছি খেলা, কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে, মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিলের প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ঈশা কবিতা শুনতে শুনতে আর নিজের প্রেয়সীর হাতে স্পর্শ পেয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছে। ঐশী ঈশার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে চুমু দিয়ে বলল, জানি না আমি তোমার কাছে থাকতে পারবো কিনা। আমার হাতে সময় খুব বেশি নেই, তবু চেষ্টা করব তোমার কাছে থাকার। জানি না ভগবান কতটা পরীক্ষা নেবেন, আর আমি লড়াই চালিয়ে যাব আমাদের ভালোবাসার জন্য। এমন সময় ঐশীর ফোন বেজে উঠল। ফোনটা নিয়ে ঐশী আস্তে করে ব্যালকনিতে চলে গেল। নন্দিনী ফোন করেছে। নন্দিনী ঐশীকে বলে, ঐশী খুব সাবধানে থেকো, আমি খবর পেলাম নিকিতা কলকাতায় ঢুকে গেছে আর ও তোমার খোঁজ পেয়ে গেছে। তুমি পারলে গেস্ট হাউস থেকে এখনই বেরিয়ে অন্য কোথাও চলে যাও। ঐশী বলল, কিন্তু এই মুহূর্তে আমি কোথায় যাব? নন্দিনী: আমার একটা বন্ধুর ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে কলকাতা থেকে কিছুটা দূরে। আমার মনে হয় তোমাদের দুজনের ওখানে থাকাটাই ভালো হবে। আমি গাড়ি আর ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি আর তোমায় অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি। ঐশী: ওকে। ঐশী আর এক মুহূর্ত দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে নেয়। ঈশাকে ঘুম থেকে তোলে। ঘুম থেকে উঠেই ঐশীকে এরকম উদ্বিগ্ন দেখে ঈশা বলে, কি হয়েছে? তুমি এরকম ছুটোছুটি করছো কেন? আরে কি হলো বলবে তো নাকি? ঐশী: সব পরে বলবো, এখন আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের বেরোতে হবে এখনই। ফোনে টুং করে শব্দ হতেই ঐশী ফোনটা হাতে নিয়ে দেখলো নন্দিনী অ্যাড্রেসটা পাঠিয়েছে। তার সাথে আরো একটা মেসেজ ঢুকলো। ঐশী মেসেজটা খুলতেই ওর বুকটা কেঁপে উঠলো ভয়ে। নিকিতার মেসেজ: ঐশী, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না, তোমাকে আমি ঠিক খুঁজে বার করবই। ঈশা শুধু আমার, আমি কিছুতেই তোমার হতে দেব না ঈশাকে। তুমি ভালো করনি এখান থেকে পালিয়ে গিয়ে, এর মাসুল তোমাকে গুনতেই হবে মিস ঐশী রয়। ঐশী ভেতরে ভেতরে ভয় পেল। ঈশাকে কিছু বুঝতে না দিয়ে বলল, চলো, গাড়ি আর ড্রাইভার চলে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, তুমি ওই ট্রলিটা নিয়ে যাও, আমি এই ব্যাগটা নিয়ে আসছি। ঈশা গাড়িতে গিয়ে বসলো। ঐশীও চলে এলো ব্যাগপত্র নিয়ে। দুজনে রওনা দিল এক নতুন স্বপ্নের সন্ধানে। ওইদিকে নিকিতা এতক্ষণে পৌঁছিয়ে গেছে গেস্ট হাউসে। পুরো গেস্ট হাউস ফাঁকা দেখে টেবিলে লাথি মেরে বলল, শিট ইয়ার,
হাত থেকে বেরিয়ে গেল। আমি এরকম ভুল করলাম কি করে? আর একটু আগে আসলেই ধরতে পারতাম। শিট শিট শিট। কিন্তু ঐশীকে যতদূর চিনি, ওর তো সাহস হবে না এত কিছু করার। তাহলে ওকে সাহসটা দিচ্ছে কে? এর পেছনে কে রয়েছে? আমার আসার খবরই বা পেল কি করে? কে ওদের সাহায্য করছে? তাহলে কি নন্দিনী? কাকে যেন একটা ফোন করে বলল, নন্দিনীকে লক্ষ্য রাখো, কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব ডিটেলস চাই আমি। প্রত্যেকটা সেকেন্ডের খবর চাই আমার। ঐশী আর ঈশা নন্দিনীর দেওয়া অ্যাড্রেসে পৌঁছে গেল। ওদের নামিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। ওরা লিফটে করে উপরে গিয়ে রুম নাম্বার খুঁজে ভিতরে ঢুকলো। এই সব করতে করতে প্রায় সন্ধে নামলো। দুজনেই খুব টায়ার্ড। ঈশা বলল, রাত্রের জন্য খাবার অর্ডার করে দিচ্ছি, তোমাকে কষ্ট করে আর কিছু বানাতে হবে না। সারাদিন অনেক ধকল গেছে, যাও ফ্রেশ হয়ে এসো, ততক্ষণে খাবার চলে আসবে। ঐশী ফ্রেশ হতে চলে যায়। এদিকে খাবারও চলে আসে। ঈশা ঐশীর পছন্দ মতো চিংড়ি মাছের মালাইকারি, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পনির অর্ডার করেছিল। ঈশা টেবিলে খাবার সার্ভ করে অপেক্ষা করে ঐশীর জন্য। ঐশী এসে ঈশার কোলে বসে, খাবারগুলো দেখে বলে, সবগুলো তো আমার পছন্দের খাবার। ঈশা, হ্যাঁ ম্যাডাম, সব তোমারই পছন্দ, এবার খেয়ে নাও, সকাল থেকে অনেক ধকল গেছে। দুজনে খেয়ে নিয়ে মুভি দেখতে বসলো নেটফ্লিক্সে 50 শেড। ওরকম রোমান্টিক একটা মুভি একসাথে দেখতে বসলে একটু দুষ্টুমি না করলে কি হয়? আর আমরা তো জানি যে ঈশা কতটা বদমাশ আর রোমান্টিক। মুভি দেখতে দেখতে ঈশা ঐশীকে কোলে বসিয়ে ওর ঠোঁটগুলো নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। দুজনে গভীর চুম্বনে লিপ্ত হয়। এরপর ঈশা ঐশীর গলায় নেমে আসে, সারা গলায় চুম্বনে ভরিয়ে দেয়। ঐশী এতগুলো বছর পর ঈশাকে কাছে পেয়ে নিজেকে সামলাতে পারছে না। ঐশীও পাগল হয়ে উঠেছে ঈশাকে নিজের কাছে পাওয়ার জন্য। ঈশার চুম্বনের উত্তরে ঐশীও ঈশার সারা গলায় চুম্বন করতে থাকে। ঈশা নিজের 2 হাত দিয়ে ঐশীকে চেপে ধরে নিজের সাথে। তারপর সফটলি চুম্বন করতে করতে ভেসে যায় অনন্ত গভীর ভালোবাসার সাগরে। ভালোবাসার শেষ পর্যায়ে গিয়ে ওরা দুজনে শান্ত হয়ে গেল। ঈশার বুকে ঐশী মাথা রেখে শুলো, ঠিক আগে যেমন শুতো। ঈশা পরম যত্নে ঐশীর মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে। ঐশীও পরম শান্তিতে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে যায়। দুজনে যেন এতগুলো বছর পর শান্তিতে ঘুমাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে। এ যেন ভীষণই শান্তির একটা দৃশ্য। দরজার খটখট আওয়াজে ঘুম ভাঙে ঐশীর। ঐশী ঘুম ভাঙা চোখে নিজের ফোনটা হাতে নিয়ে দেখলো ভোর 5টা বাজে। ঐশী ভাবতে লাগলো, এত ভোরে কে এলো? হয়তো নন্দিনী এসেছে। ঐশী ঈশার গায়ে ব্ল্যাঙ্কেটটা চাপিয়ে নিজে হাউস কোটটা পরতে পরতে দরজার দিকে গিয়ে দরজা খুলতেই ওর চোখের সব ঘুম এক নিমিষে চলে গেল। ঐশী ঈশা বলে চিৎকার করতে যাবে, ঠিক সেই সময় নিকিতা ঐশীর মুখটা চেপে ধরে দরজাটা বন্ধ করে বাইরে নিয়ে আসে। ঐশীকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি ভেবেছিস তুই? ভেবেছিসটা কি আমি তোর কোনো খোঁজ পাবো না? তোরা এখানে লুকিয়ে বেঁচে যাবি আমার হাত থেকে? এবার কে বাঁচাবে তোকে? ঈশা শুধু আমার, ঈশাকে আমি তোর হতে দেব না। আর এখন তো ঈশা বুঝতেও পারবে না যে আমি নিকিতা। আমার মুখে তো এখন আমার চেহারাই নেই। দেখ, তোর আর আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই। ঈশা বুঝতেও পারবে না। ঈশাকে আমি পেয়ে যাব সারা জীবনের মতো। নিকিতার সাথে করে 2টো বডিগার্ড নিয়ে এসেছিল। ওদের বলল, এই মেয়েটাকে নিয়ে যাও ওই বন্ধ ফ্যাক্টরিতে, একটু খাতিরদারি করো ওর ভালো করে। যতই হোক ওর জন্য ঈশাকে পেয়েছি আজ। আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসব, বাকিটা সময় তোমরা দেখে রেখো। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে ওই ফ্যাক্টরির কথা। গার্ডগুলো ঐশীকে নিয়ে গেল। ঐশী অনেক চেষ্টা করেছিল নিজেকে ছাড়াতে, কিন্তু পারেনি। ওদের গায়ের জোরের কাছে ব্যর্থ হয়েছে ঐশী। ঐশী চিৎকার করতে ও চেষ্টা করেছে, কিন্তু ওরা ওর মুখ চেপে ধরেছিল, তাই ঐশীর শব্দ ঈশার কান পর্যন্ত যায়নি। ঐশীর চোখ দিয়ে অঝরে অশ্রুবিন্দু ঝরতে থাকে। ঐশীকে নিয়ে ওরা চলে গেলে নিকিতা ঐশীর ড্রেস পরে ঈশার পাশে গিয়ে শুয়ে পড়ে, ঈশাকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, ঈশা তুমি শুধু আমার। আমি যেদিন থেকে শুনেছিলাম তোমার কথা ঐশীর মুখে, তবে থেকেই আমি প্রেমে পড়ে গেছিলাম তোমার। ঐশীর পেট থেকে তোমার কথা বার করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তারপর তোমাকে পেলাম।
ঐশীর মুখে তোমার ভালোবাসার কথা অনেক শুনেছি। আমি তোমার সেই ভালোবাসা পেতে চাই, তোমার ভালোবাসায় ভিজতে চাই আমি ঈশা। আমি তোমার হতে চাই, আমি তোমার ভালোবাসার সাগরে ভাসতে চাই। এবার আমার সেই স্বপ্ন পূরণ হবে। সেদিন পার্টিতে তোমাকে দেখে খুব ভুল করেছিলাম, আর ঐশীকেও লন্ডন থেকে ইন্ডিয়াতে নিয়ে এসে খুব বড় ভুল করে ফেলেছিলাম। কিন্তু ঐশীকে না নিয়ে আসলে তো তোমাকে আমি পেতাম না ঈশা, তাই এই খেলাটা খেলতে হলো। সরি জান, তোমাকে আমার জন্য অনেকটা কষ্ট পেতে হলো, কিন্তু চিন্তা করো না, তোমায় আর কষ্ট পেতে দেব না। আমি তোমায় আগলে রাখবো আমার সবটা দিয়ে তোমায়। এই বলে ঈশাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো। তখন ঈশার ঘুম ভেঙে যায়। ঈশা বলে, তুমি উঠে গেছো? গুড মর্নিং ডার্লিং, ঘুম হয়েছে ভালো করে? নিকিতা, ডিয়ার, তুমি কাছে আছো আর আমার ঘুম হবে না, সেটা হয় নাকি বলো? ঈশা নিকিতার কপালে চুমু দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনি। নিকিতা চলে যায় ফ্রেশ হতে। নিকিতা শয়তানি বুদ্ধি প্রয়োগ করে নিজের টাওয়ালটা নিয়ে যায়নি। ঈশা কিচেনে খাবার রেডি করছে আর নিকিতা ওয়াশরুম থেকে ডাক দেয়, ঈশা, ওই ঈশা, আমাকে একটু টাওয়ালটা দিয়ে যাও না প্লিজ, আমি নিতে ভুলে গেছি। ঈশা টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের সামনে যেতেই নিকিতা ঈশাকে হাত ধরে ভেতরে টেনে নেয়। শাওয়ার খোলা ছিল, সেই কারণে ঈশাও ভিজে গেল। নিকিতা ঈশাকে দেওয়ালের সাথে সাটিয়ে দিয়ে যখনই ওর দিকে এগোতে গেল, ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। ঈশা বলে, দাঁড়াও, কেউ এসেছে মনে হয়, দেখে আসি। দেখেছো তো কেমন বদমাশি করো তুমি? এই ভিজে অবস্থায় আমাকে যেতে হবে এবার। ঈশা বেরিয়ে যায় হন্তদন্ত করে। দরজাটা খুলে দেখে পেপারওয়ালা আর দুধওয়ালা এসেছে। ওগুলো নিয়ে ঈশা কিচেনে রেখে ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে নেয়। আর ওদিকে নিকিতার আগে ফুঁসতে থাকে, শিট, এখনই আসতে হলো ওদের, এই চান্সটাও হাতছাড়া হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি এখন সারা জীবনের মতো আমারই। আজ নয়তো কাল তুমি ঠিক আমার হবেই, আমাকে ভালোবাসবেই। তোমার ঐশীকে কি তুমি দূরে সরিয়ে রাখতে পারবে নিজের থেকে? তোমাকে তো ঐশীর কাছে আসতেই হবে ঈশা। তুমি নিকিতা বর্মনকে উপেক্ষা করতে পারো, কিন্তু তুমি ঐশী রয়কে উপেক্ষা কি করে করবে? আমিও দেখবো ঈশা। এই বলে দেওয়ালে একটা জোরে ঘুষি মেরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কিচেনে ঈশা খাবার রেডি করছে আর নিকিতা পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঈশাকে। আর ওদিকে গার্ডগুলো ঐশীকে নিয়ে ডেরায় পৌঁছে গেছে। নিকিতার ফোনে একটা ফোন ঢুকলো, ফোনটা রিসিভ করলো। অপর প্রান্ত থেকে উত্তর এলো, ম্যাডাম কাজ হয়ে গেছে, পাখিকে খাঁচায় বন্দি করে দিয়েছি, আর কোথাও পালাতে পারবে না। কথাগুলো বলেই ফোনটা কেটে দিল। ঐশীকে বেঁধে রাখা হয়েছে। ঐশী অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারে না, চিৎকার করতেও পারে না। ও শুধু মনে মনে বলছে, হে ভগবান, দয়া করো, ঈশার যেন কিছু না হয়। আমি মরে যাই তাও ভালো, কিন্তু ঈশার গায়ে যেন কোনো আঁচও না আসে।